মালয়েশিয়ায় সেকেন্ড হোম করার তালিকায় বাড়ছে বাংলাদেশের সংখ্যা। পলাতক রাজনীতিবিদরা সুযোগ নিচ্ছেন অভিমত গণমাধ্যমের। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনে আগ্রহী ইসি, অংশগ্রহণমূলক ভোট দেখতে চায় যুক্তরাজ্য। To help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. সব ধরনের সহযোগিতার আশ্বাস। এবং জার্মানিতে প্রথমবারের মতো রমাদান করিম লেখা ব্যানার। প্রবাসী বাংলাদেশিদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, জানাবো বিস্তারিত। হঠাৎ করে মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে বেড়ে গেছে বাংলাদেশিদের সংখ্যা। MM2H কর্মসূচির মাধ্যমে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 58,468 জন নাগরিক সেকেন্ড হোম গড়েছেন, আর যার মধ্যে 3,604 জনই বাংলাদেশি। মালয়েশিয়ার সেকেন্ড হোম কিনতে গেলে আয় ব্যয়ের হিসাব নিয়ে জটিলতায় পড়তে হয় না, আর তাই পলাতক অনেক রাজনীতিবিদ বা ব্যবসায়ী চাইলেই অবৈধ অর্থ দিয়ে দ্বিতীয় নিবাস করতে পারেন সেখানে। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়তই পাড়ি জমান অনেকে। এ তালিকায় প্রথম সারিতে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার নাম। তবে শুধু কাজের সন্ধানেই নয়, দ্বিতীয় নিবাস গড়া বাংলাদেশিদের অবস্থানও দেশটিতে উপরের দিকে। মালয়েশিয়ার পর্যটন, শিল্প সংস্কৃতি মন্ত্রী জানান, মালয়েশিয়ার মাই সেকেন্ড হোম বা MM2H কর্মসূচির মাধ্যমে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের 58,468 জন নাগরিক মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছেন। এর মধ্যে 3,604 বাংলাদেশীও রয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে বিদেশিরা বিভিন্ন যোগ্যতার মানদণ্ডের অধীনে মালয়েশিয়ায় বসবাসের জন্য আবেদন করতে পারেন। যারা সফল হন তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের পাস পান। 2023 সালের জুন মাসে এই কর্মসূচির জন্য সিলভার, গোল্ডেন ও প্লাটিনাম 3 ক্যাটাগরি নির্ধারণ করা হয়। প্লাটিনাম ক্যাটাগরির জন্য 10 লাখ, গোল্ডেন ক্যাটাগরির জন্য 5 লাখ ও সিলভার ক্যাটাগরির জন্য $1,50,000 মার্কিন স্থায়ী আমানত বাধ্যতামূলক। তবে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 25 বছর এবং প্রতি বছর অন্তত 90 দিন মালয়েশিয়ায় অবস্থান করতে হবে। হুট করেই MM2H প্রকল্পে বাংলাদেশি আবেদনকারী বাড়া নিয়ে নানা মহলে চলছে আলোচনা। তথ্য বলছে, মালয়েশিয়া সেকেন্ড হোম কিনতে গেলে আয় ব্যয়ের হিসাব নিয়ে জটিলতায় পড়তে হয় না। তাই পলাতক অনেক রাজনীতিবিদ বা ব্যবসায়ী চাইলেই অবৈধ অর্থ দিয়ে দ্বিতীয় নিবাস করতে পারেন। তাই দিন দিন আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই প্রকল্প। আফরিন মৌ, নিউজ 24। এ বিষয়ে মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী মোস্তাক রয়েল। মালয়েশিয়াতে প্রায় 15 লক্ষের অধিক, প্রায় 20 লক্ষ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে বেশিরভাগ অংশই শ্রমিক পেশার সাথে জড়িত, নিয়োজিত। শ্রমিকের পাশাপাশি মালয়েশিয়াতে রয়েছে ছাত্র, শিক্ষার্থী, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মালয়েশিয়াতে যারা বসবাস করছেন তারা এখানে বিভিন্ন ভিসা করে থাকেন। তার মধ্যে একটি ভিসা মাই সেকেন্ড হোম ভিসা। মাই সেকেন্ড হোম ভিসাটা আসলে যারা উচ্চবিত্ত বাংলাদেশের এবং আর্থিকভাবে অনেক সচ্ছল তারাই মালয়েশিয়াতে মাই সেকেন্ড হোম ভিসায় পাড়ি জমান। মালয়েশিয়াতে গত কয়েক বছরে প্রায় 30,000-এর মতো বাংলাদেশি এখানে মাই সেকেন্ড হোম ভিসা নিয়ে আছেন। তার মধ্যে গত 2024-এ এখানকার পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ার পরিসংখ্যান অনুযায়ী প্রায় 3600 বা তার কিছু অধিক বাংলাদেশি এখানে মাই সেকেন্ড হোম ভিসা করে থাকছেন। এখানে মাই সেকেন্ড হোম ভিসা করে থাকলে অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারেন এবং এখানে ব্যবসা করতে পারেন। বিশেষ করে স্থায়িত্বের যে বিষয়টা আসে, তারা এখানে পরিবার নিয়ে তাদের নিকট আত্মীয়, বাবা মা, স্ত্রী, সন্তান, এমনকি তারা এখানে কাজের লোক, তাদের গৃহ পরিচালিকা রাখতে পারেন এবং এখানে তারা ব্যবসা করতে কোনো বাধা থাকে না। তারা এখানে যে কোনো রেস্টুরেন্ট, হোটেল, আবাসন এবং বিভিন্ন সেক্টরে, কৃষি খাতে, বিভিন্ন সেক্টরে তারা এখানে ব্যবসা করতে পারেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, বরং এটি ছিল দস্যুদের একটি পরিবার। সোমবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, হাসিনাকে ভারতের আতিথ্য দেয়া ঠিক আছে, তবে দেশটিকে তার প্রচারণার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেয়া বিপজ্জনক হবে। শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছেন। আরও জানিয়েছেন, গত আগস্টে ক্ষমতা নেওয়ার সময় তিনি বাংলাদেশকে গাজার মতোই বিধ্বস্ত অবস্থায় পান। ঈদকে সামনে রেখে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। চলতি মার্চ মাসের প্রথম 8 দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন 81 কোটি 42 লাখ ডলার সমপরিমাণের রেমিটেন্স, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তথ্য বলছে, 8 দিনে বেসরকারি খাতের 40টি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন 51 কোটি 29 লাখ ডলার। একই সময়ে রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংক আহরণ করেছে 23 কোটি 13 লাখ ডলারের রেমিটেন্স। এছাড়া বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে 6 কোটি 84 লাখ এবং দেশে কার্যরত বিদেশি 5 ব্যাংকের মাধ্যমে 15 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ট্রাম্পের শাসনামলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ড্যানি লয়েড। গত 17 বছরে এখানে ইনভেস্ট করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বিকালে তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন। গেল কয়েক বছরে আমেরিকা ও ইউরোপের বিনিয়োগ ব্যাপক কমেছে, যা আসলেই উদ্বেগজনক। তবে বাংলাদেশে আমেরিকার সঙ্গে ব্যাপক বাণিজ্য সম্ভাবনা রয়েছে। স্টার্লিং এর পাশাপাশি ব্যাংক, বিমা ও সার্ভিসগুলোতেও আসতে পারে বিভিন্ন পরিবর্তন বলে জানান বক্তারা। Some significant opportunities, and I think this would be of particular interest to this audience. President Trump has clearly indicated his desire to expand economic and commercial diplomacy. That includes trade, it includes investment, both trade between traditional partners, expanding trade with new partners, investment by U.S. investors abroad, and inward investment from foreign sources into the United States. This is a priority for the Trump administration, and I'm sure it will be a priority in Bangladesh. Be proactive, and you can convey to the U.S. business community, U.S. entrepreneurs, that Bangladesh is a good place to do business, and Bangladesh would like to engage gainfully with the United States. And the last point I should mention. ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করতে আগ্রহী ইসি। ব্রিটিশ হাই কমিশনারের সাথে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ব্রিটিশ হাই কমিশনার জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট দেখতে চায় যুক্তরাজ্য। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। 20 এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে নতুন রাজনৈতিক দল। 2014 থেকে 2024 নানা বিতর্ক নিয়ে দেশে হয়েছে 3টি জাতীয় নির্বাচন। অনিয়ম, জালিয়াতি, কারচুপির নানা কারণে নির্বাচন বিমুখ ছিল জনগণ। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন করে দেশে জেগেছে জাতীয় নির্বাচনের দাবি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। নানামুখী সংস্কার কার্যক্রমের মধ্যেও ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে দেশটির আগ্রহের কথা জানান তিনি। বলেন, এজন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ব্রিটেন। I had a very productive first meeting with the Honourable Election Commissioner. It was an opportunity for me to hear about the work that he and his team are doing at the moment. As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানই কমিশনের প্রধান লক্ষ্য। এই কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে সরকারের বেঁধে দেওয়া সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি।
নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। 20 এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে নতুন রাজনৈতিক দল। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশোধনী আসছে গণপ্রতিনিধিত্ব আইন বা আরপিওতে। পরিবর্তিত আইনে পরিবারের সদস্য অথবা বিশ্বস্ত কারো মাধ্যমে প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। মাহে রমজানের সৌন্দর্য বাড়াতে এক অভিনব পন্থা অবলম্বন করল জার্মানির রাজধানী বার্লিনের সিটি কর্পোরেশন। একটি সরকারি ভবনে রামাদান করিম লেখা নিয়ন সাইন টাঙিয়েছে তারা। এদিকে আয়োজন করা হয় ইফতার মাহফিলেরও। জার্মানির বার্লিন থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রমজানের সংযমের মাহাত্ম্য সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে জার্মানির রাজধানী বার্লিনের সিটি কর্পোরেশন। প্রথমবারের মতো রামাদান করিমের শুভেচ্ছা লেখা একটি নিয়ন সাইন টাঙিয়েছে প্রশাসন। এছাড়া মূল্যবোধ বাড়াতে সবার জন্য ইফতার মাহফিলের আয়োজন করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এ সময় সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মধ্য বার্লিনের মেয়র সহ অন্যান্য ধর্মীয় গুরু ও প্রশাসনিক কর্মকর্তারা। Wo Verletzung Raum einnimmt. Ja, wir bitten dich um Versöhnung zwischen den Kindern Abrahams. আমন্ত্রণ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। Lass uns die wohlschmeckenden Gaben, die du uns hier kosten lässt, auch im Jenseits genießen. এই প্রথম মুসলমানদের সম্মানার্থে বার্লিন প্রশাসন মাহে রমজান উপলক্ষে একটি আলোকসজ্জার ব্যবস্থা করেছেন। ছোট হলেও খুবই সুন্দর, আমরা খুব আনন্দিত, সম্মানার্থে আমরা খুবই গর্বিত। আমরা চাই ভবিষ্যতে যেন প্রশাসন আমাদের এই ভাবে উৎসাহিত করে। রমজানের তাৎপর্য ও বিশ্ব শান্তি কামনা শেষে ইফতার মাহফিলে যোগ দেন আমন্ত্রিত সকলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কাতারে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে কাতার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অংশ নেন প্রায় 8 শতাধিক প্রবাসী বাংলাদেশি। এমন আয়োজনকে সম্প্রীতির বার্তা বলছেন প্রবাসীরা। ইফতার মাহফিলে অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ইমাম হাফেজ মাওলানা ইউসুফ নূর। ব্যবস্থাপনায় ছিলেন নিয়াজ মোর্শেদ খান ও কারি ইব্রাহিম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অধ্যাপক আমিনুল হক, প্রকৌশলী জাহিদুল ইসলাম, রাকিবুল হক সহ আরও অনেকে। ইতালির রোমে প্রগতি ব্যবসায়ী সমিতি ইতালির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আলোচনা সভারও আয়োজন করা হয়। ইয়াসিন মোল্লার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাহবুবুর রহমান, প্রধান উপদেষ্টা ইকবাল ব্যাপারী, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম শিপন, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ সহ আরও অনেকে। এই সময় রোমের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। ফ্রান্সের প্যারিসে বিএফসি লা কর্নেভ ফুটবল ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহেদ আহমেদের পরিচালনায় ইফতারের পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন যুব কাউন্সিলর লেখক নয়ন এন কোলা কর্নভ মেরির মেয়র আবু বকর। প্রধান বক্তা ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও আইসা প্রোর প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কায়েস। শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর ফরিদপুর সমিতি জেদ্দার উদ্যোগে রমজান উপলক্ষে সেহরি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় রমজানের গুরুত্ব ও ফজিলত সহ সিয়াম সাধনার বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুল ইসলাম জুয়েল। এতে আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব, মেজবাউদ্দিন আহমেদ, মনোয়ার হোসেন, শাহ আলম সাফা, বোরহানুদ্দিন, মামুনুর রহমান, আব্দুল হালিম সহ আরও অনেকে। পরে বাংলাদেশের সমৃদ্ধি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 23 মার্চ বিডি হাব সিডনির উদ্যোগে চাঁদ রাত মেলার প্রস্তুতি নিচ্ছেন অভিবাসী বাংলাদেশিরা। মেলার প্রস্তুতি নিয়ে সোমবার আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল খান রতনের সভাপতিত্বে প্রস্তুতি সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ রহমান মিঠু। সভায় মেলায় সাংস্কৃতিক আয়োজন সহ নানান বিষয়ে আলোচনা হয়। মেলায় থাকবে 100টিরও বেশি পোশাক, গহনা ও খাবারের স্টল। শিশুদের জন্য থাকবে ফেস পেইন্টিং সহ বিনোদনের নানা ব্যবস্থা। অভিবাসীদের চাঁদ রাত মেলা উপভোগ করতে এবং প্রিয়জনদের জন্য ঈদ উপহার কিনতে সপরিবারে আসার আহ্বান জানান আয়োজকরা। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন চায় না এনসিপি। বিএনপিকে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি থেকে সরে আসার আহ্বানও জানায় দলটি। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিচার ও সংস্কার শেষে নির্বাচন করতে সহায়তা করবে এনসিপি বলেও জানিয়েছেন তিনি। যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন স্বৈরাচার শেখ হাসিনা পতনের রাজপথের সারথি ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার করল জাতীয় নাগরিক পার্টি। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে সেখানে হাজির হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা বলছেন, হাসিনার বিচার না হলে বৃথা যাবে নতুন বাংলাদেশের স্বপ্ন। সন্তানদের কত কষ্ট করে বড় করে ভার্সিটি লেভেল পর্যন্ত আমরা নিয়ে গেছি, সেই সন্তানদের কুকুরের আলোর মতো কিভাবে মারা হলো? বিচার অবশ্যই সবার আগে চাই। সকলে ঐক্যবদ্ধ থাকব যাতে আমরা এই খুনি হাসিনার বিচার অতি দ্রুত বাস্তবায়ন করতে পারি। শেখ হাসিনার বিচারের দাবির সাথে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এত ত্যাগ, এত তিতিক্ষা শুধুমাত্র এক শাসক থেকে আরেক শাসকের জন্য না, বরঞ্চ আমাদের পুরো শাসন ব্যবস্থাটাই যাতে বদলায়, পুরো ব্যবস্থাটাই যাতে সাধারণ মানুষের জন্য কাজ করে। গত 15 বছরে আমাদের উপরে খুন, গুম, নির্যাতনের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন। আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। নেতারা বলেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন চায় না এনসিপি। বিএনপিকে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। নাহিদ ইসলাম জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর জায়গা হবে না, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার লক্ষ্যকে এনসিপির রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলছেন, সরকার যদি এনসিপির দাবি অনুযায়ী গণপরিষদ নির্বাচনের দিকে যায় এবং জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়, তাহলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে। আর একই সাথে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে পরাজিত শক্তি। মারুফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ঘোষিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলছেন, সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নিয়ে তারা জাতীয় ঐক্যমত তৈরির চেষ্টা করবেন, আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করবেন। এদিকে গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক নিয়ে নতুন দলের এজেন্ডা ও বিএনপির অবস্থান স্পষ্টই ভিন্ন। এ মাসের মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তারা বলছেন, অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল এখন জাতীয় নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে যেন কোনো কাজ প্রশ্নবিদ্ধ না করে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এই নেতা। ভিন্নমত থাকলেও
সম্মানের জায়গাটা যাতে থাকে সেই সংস্কৃতি বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। দিনের শেষে জনগণের সিদ্ধান্তের জন্য জনগণের কাছে নির্বাচনের মাধ্যমে যেতে হবে, জনগণ সিদ্ধান্ত দেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এনসিপির সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ বাস্তবায়নের পথ হলো জনগণের ম্যান্ডেট নেয়া। কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যাবে, কনস্টিটিউশনকে ফেলে দেওয়া যাবে না, কারণ এই কনস্টিটিউশনের সাথে আমাদের মুক্তিযুদ্ধ জড়িত আছে। সেকেন্ড রিপাবলিক তারা বলতে চাচ্ছে, আমি যত বুঝেছি সেকেন্ড রিপাবলিক বলতে চাচ্ছে তারা এই যে গণপরিষদ গঠন করবে, গণপরিষদ গঠন করে নতুন করে যে শাসনতন্ত্র তৈরি করবে সেটা হবে সেকেন্ড রিপাবলিক। সেরকম পরিস্থিতি বাংলাদেশে আসে নাই যে গণপরিষদ করতে হবে। একটা কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন গণপরিষদ করতে হবে কেন? যে কনস্টিটিউশন অধীনে এই সরকার শপথ গ্রহণ করেছে। বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে এবং সংকট থেকে বের হতে দ্রুত জাতীয় নির্বাচন দরকার। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তার কাছে জনগণের ম্যান্ডেট থাকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। একটা সংগঠিত দল। নারায়ণগঞ্জে দুর্বৃত্তে ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বর পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে মুঠোফোনে নিহত অপূর্বর বাবা মায়ের সঙ্গে কথা বলে গভীর শোক ও সমবেদনা জানান তারেক রহমান। ছাত্রদল আয়োজিত ধর্ষণ বিরোধী মিছিল শেষ করে বাসায় ফেরার পথে ঘাতকের ছুরিকাঘাতে নিহত হন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মী অপূর্ব। নিউজ 24 প্রবাসের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।